বেঙ্গল নিউজ গ্রাফের সকল দর্শকদের নমস্কার। আমি দীপান্বিতা এবং যে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো, আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি হিন্দুত্ববাদী নিয়ে গবেষণা করছেন তিনি দীর্ঘদিন ধরে, মৌমিতাকে আমরা পেয়ে গেছি। আমরা কথা বলবো, কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশে যেভাবে হিন্দুদের নিধন চলছে এবং আমরা দেখেছি চিন্ময় প্রভুকে লাগাতার প্রায় 3 মাসের ওপর অতিক্রান্ত তাকে যেভাবে আটক করে রাখা হয়েছে এবং তিনি রীতিমতন কারাগারে কিন্তু অনশন করছেন, মানে অনশনে বসেছেন এবং শারীরিক অবস্থা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে তাকে রিলিজ না করলে কিন্তু প্রাণ সংশয় হতে পারে। এ তো গেল বাংলাদেশের কথা। আমরা দেখেছি কি ঘটছে লাগাতার 6 মাস ধরে, এবং যদি আমরা সেটাকে বিচার করতে করতে তার সাথে চলে আসি পশ্চিমবাংলার কথায়, বাংলাতেও কিন্তু জায়গায় জায়গায় এই হিন্দুদের ওপর আক্রমণ, তাদের মঠ মন্দির ভাঙা, তাদের যে উৎসব সেই উৎসব পালনে বাধাপ্রাপ্ত হওয়া বিভিন্ন ঘটনা সামনে আসছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে মৌমিতা। মৌমিতা, নমস্কার। প্রসঙ্গটা আমরা হিন্দুত্ব নিয়ে আলোচনাটা শুরু করব, কারণ তুমি যেহেতু দীর্ঘদিন হিন্দুত্ব নিয়ে কাজ করছো, হিন্দুত্ব নিয়ে গবেষণা করছো। যেভাবে বাংলাদেশে নিধন চললো, পশ্চিমবাংলাতেও জায়গায় জায়গায় কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে হিন্দু উৎসব করতে গেলে। সেটা আমরা সরস্বতী পুজোর ক্ষেত্রে দেখলাম, সম্প্রতি দোল উৎসবকে ঘিরে একটা তাণ্ডব চললো বিভিন্ন জায়গায়। এই যে বারংবার হিন্দুদের ওপর আক্রমণ কেন? মানে তুমি যেহেতু হিন্দুত্ব নিয়ে কাজ করছো। আজকে যদি আমরা এটা রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে বিচার করি, আমরা দেখতে পাই যে গণতন্ত্রকে গলা টিপে লাল ফিতে মুড়ে 34 বছর ধরে গণতন্ত্রকে আইসিইউতে পাঠানো হয়েছিল, এবং সেই বামফ্রন্ট সরকারের আমল থেকে এই নাস্তিকতা মনোভাব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা অত্যন্ত প্রবণতা, এবং তৃণমূল সরকার তাদের সরিয়ে পরিবর্তন আনবে প্রমিস করলো। খুব ভালো কথা, আমরা সবাই আশা করেছিলাম যে বিশাল কিছু পরিবর্তন হবে। পরিবর্তন হয়েছে, যে ঘটনাগুলো খুব হিংসার ঘটনা ঘটতো সেগুলো এখন হিংসাতম হয়ে যাচ্ছে, এবং গত 13 বছর ধরে বামফ্রন্ট সরকারের দ্বারা মেরে ফেলা এবং আইসিইউতে পাঠানো সেই গণতন্ত্রকে এরা যেটা করলো, নীল সাদা দড়িতে মুড়ে এখন প্রায় মর্গতে পাঠিয়ে দিয়েছে। এবং ধর্মীয় রাজনীতির সূত্রপাত যদি হয়ে থাকে, সেটা তৃণমূল সরকারের যে অসম্ভব উগ্রবাদী রাজনীতি সেটা আমরা দেখে আসছি। আজকে রিসেন্টলি আইপ্যাক একটু ভাড়াটাড়া করে এনেছে, এরা বলছে যে না না এতটা উগ্রবাদিতা ঠিক নয়, একটুখানি কম করো, চোখে পড়ে যাচ্ছে, তখন এটা কম করতে শুরু করেছে। এবং মানুষের মধ্যে ধর্মীয় ভাবাবেগের যে বিনাশকরণের একটা খেলা এরা মেতে উঠেছে, এটার মূল কারণ হচ্ছে রাজনৈতিক ভোট ব্যাংক। আজকে যে 30% ভোট ব্যাংকের জন্য তৃণমূল কংগ্রেস হাহাকার করে মরে যাচ্ছে, এবং সেই কারণেই এরা দেখাতে চায় তাদের কাছে যে দেখো আমরা হিন্দুদের সমর্থন করি না, আমরা শুধু তোমাদের জন্য আছি। এরা শেখাতে পারছে না যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা শুধু তোমাদের জন্য শুধু আমরা আছি, আর কোনো দল নেই, কিছু নেই। তোমরা হিন্দুকে বিনাশ করো, তোমরা হিন্দু বিরোধিতা করো, এইটাই তাদের শিক্ষা দীক্ষা। কিন্তু হিন্দুদের জন্য কাজ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, কারণ উনি তো ধর্ম ভোট এলেই ধর্মের একটা খেলায় নেমে পড়েন, এবং সেই নিয়ে তো জগন্নাথ মন্দির তিনি করলেন, মানে পুরীর যে জগন্নাথ মন্দির সেই একই ধরনের স্ট্রাকচারের দীঘাতে তিনি করলেন, সেটা করেছেন। মানে এটাও কি একটা ধর্মীয় মেরুকরণ? তাহলে কি, মানে তিনি বার্তাটা কি দিতে চাইছেন? বার্তা এটাই। তাহলে উনি যদি আজকে নিজে মন্দির করছে, সেটা আমরা সবাই জানি যে উনি মানুষের ট্যাক্সের টাকায় উন্নয়নের কাজ না করে উনি করে ফেললেন জগন্নাথ মন্দির। আরে মানুষ যে তোমাকে ভোট দেবে, মানুষ তো শুধু ঠাকুর দেবতায় বিশ্বাস করে তো তোমায় ভোট দেবে না। তুমি মানুষকে খাওয়াও, তুমি হিন্দু জাতির জন্য কিছু করো। উন্নয়ন তো শুধু মুসলিমদের একার দরকার নয়। আজকে দেখো, একটা কথা বুঝতে হবে, সংখ্যালঘু সম্প্রদায় মানে শুধু কিন্তু মুসলিম নয়, তার মধ্যে অন্যান্য আরো কমিউনিটিকে থাকে, যেরকম জৈন, পার্সি, তারপরে তোমার শিখ, তারাও কিন্তু খ্রিস্টান, তারাও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কিন্তু আজকে যেন পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ডেফিনেশনটাই হয়ে গেছে মুসলিম কমিউনিটি। সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা কিছু নেই, প্রচুর মুসলিম বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ আছে, কথাবার্তা হয়, সবই ঠিক আছে, কিন্তু তাদেরকে সরকার ইউজ করছে। এবং এই যে জগন্নাথ মন্দিরটা করা হয়েছে, এই জগন্নাথ মন্দির মানুষের ট্যাক্সের টাকায়, এটা ওনার করা উচিত ছিল। মানুষের সেই ট্যাক্সের টাকায় মানুষের উন্নয়নের জন্য টাকাটাকে খাটানো দরকার ছিল ভালো করে। আজকে যে সরকারি স্কুলগুলোয় কোনোদিন ঢুকে দেখেছো কি অবস্থা? তাদের শৌচাগারে গেলে তোমার ঘেন্না লাগবে, তুমি দাঁড়াতে পারবে না। বাচ্চারা যখন স্কুল যায়, বাবা মায়েরা আমরা কেন পাঠাই তাদের স্কুল? তার সার্বিক পরিবেশটা তো ঠিক হওয়া চাই। সেগুলোর পরিবেশ তো মানে দূষিত পরিবেশ, ছেলেমেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে উনি সেখানে তো চলে এলেন নিয়ে ধর্মের রাজনীতি। আজকে উনি যদি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছেন, খুব ভালো কথা, আমরা সবাই জয় জগন্নাথ বলে দেখতে যাবো, সেটাও আমরা যাবো হয়তো। কিন্তু দাবিও তো উঠেছে ফুরফুরা শরীফ থেকে মসজিদ বানানোর। তোহা সিদ্দিকী দাবি তুলেছেন, সম্প্রতি মুখ্যমন্ত্রী গিয়েছিলেন ফুরফুরা শরীফ। জানো তো যে নিজের জালে নিজেই
যেন জড়াবি তুই ওরে পাগল, ওনার অবস্থাটা হয়েছে এখন তাই। এবার এখন উনি নিজের একটা ফাঁদে পড়ে গেছেন, মানে সেই সবাইকে দড়ির জালে জড়াতে গিয়ে উনি নিজেই এখন সেই ট্র্যাপে, মানে সেই শিকারি, সে দেখেছো তো বনের মধ্যে সেই ফাঁদ পাতা হয়, ওর মধ্যে উনি এখন নিজেরতেই পড়ে গেছেন। এবার এটা থেকে বেরোবেন কি করে আমি জানি না, বা আদপে উনি বেরোতে চান কিনা আমি জানি না। তবে উনি দেখো, একটা কথা তো মানতে হয় যে মমতা ব্যানার্জি অত্যন্ত, মানে কি বলবো, যে প্রচন্ড তুখোর একজন রাজনীতিবিদ। উইথ ডিউ রেসপেক্ট টু হার, আজকে ওনার মতো রাজনীতিবিদ কিন্তু খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর, এবং উনি যথেষ্ট সিনিয়র একজন রাজনীতিবিদ। 1984 সাল থেকে আজকে উনি লড়াই করে আজকে কিন্তু এই জায়গাটা বানিয়েছেন। কাজে উনি এমন কোনো কাজ করবেন না যাতে আবার ওনার উপর এই এত দুর্নীতি, এত চুরির বদনাম যখন বর্তমান শাসক দলের ওপর, উনি এমন কোনো কাজ করবেন বলে আমার মনে হয় না যেটা আরো তাকে মানে সেই দিকেতে ঠেলে দেয় সমালোচনার দিকে। কাজে উনি যে ডিসিশন নেবেন সেটা উনি নিশ্চয়ই নিজের কথা, মানে সরকারের কথা ভাববেন কি। এখন সব থেকে যেটা বড় জোর আমার তো এখন এটাই মনে হচ্ছে যে উনি হয়তো ভোট ব্যাংকের কথা ভেবে যদি কিছু করতে চান, তবে খুব মানে বুঝে স্টেপ ফেলতে হবে। কারণ যখনই ধর্মীয় বিনাশকরণের জন্য রাজনৈতিকভাবে কিছু করা হয়, তখনই সেটা একটা রাজনীতি হিস্ট্রি বলছে দীপান্বিতা, তখনই কিন্তু বড় ধরনের পরিবর্তন আসে। কাজেই ওনাকে যেটা করতে হবে খুব বুঝে করতে হবে, কারণ মানুষ, এটা উনি বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে মানুষ আজকে বুঝে গেছে তৃণমূলের দুর্নীতি ধরে ফেলেছে, সরকারের চুরি জোট চুরি যা কিছু হয়েছে ধরে ফেলেছে, এবং এই যে কয়েক মাস আগে অভয়ার কাণ্ডে যেটা হলো, এই সব কিছু মানুষ বুঝে গেছে। তারপরে ওনার উচিত ছিল অ্যাজ এ সুপ্রিমো বিনীত গোয়েলকে তুরন্ত সাসপেন্ড করা, উনি সেটা না করে করলেন ট্রান্সফার। মানুষের বিশ্বাসটা তৃণমূল কংগ্রেস হারিয়েছে, সেটা একবার নয়, গত 13 বছরে, ইফ আই এম নট রং, হ্যাঁ মানে বিগত 1 দশকের বেশি সময় ধরে তিলে 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 প্রতিটা ঘটনার মধ্যে দিয়ে দিয়ে মানুষ বিশ্বাসটা হারিয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এবার এই ডিসিশনটা ওনাকেই নিতে হবে যে উনি কি করবেন। উনি কি শুধু সংখ্যালঘু রাজনীতির ভোট ব্যাংক করতে চান, নাকি উনি সবাইকে নিয়ে সর্বধর্ম এক করে উনি থাকতে চান, সেই ডিসিশনটা ওনাকেই নিতে হবে। কিন্তু যেভাবে বিজেপির তরফ থেকেও একটা এজেন্ডা খাড়া করা হচ্ছে যে হিন্দুদের একত্রিত হতে হবে, মানে সব হিন্দু এক হ, বা হিন্দু হিন্দু ভাই ভাই, ইতিমধ্যেই এই কাজটা করা শুরু করেছে তারা। তাহলে কোথাও কি মনে হয় যদি হিন্দু ভোট পুরোটা কনসোলেট হয়ে বিজেপির কাছে চলে যায়, সেক্ষেত্রে কি তৃণমূল সরকারের গদি টলবে, কি মনে হয়? দেখো, আজকে বিজেপি একটা এমন মানে সাংগঠনিক দল যেখানে সংগঠন খুব মানে স্ট্রং এবং খুব প্রতিষ্ঠিত। একটা কথা বলো, সবাই বলছে যে এটা কেন হবে, মানে হিন্দুদের নিয়ে কথা কেন হবে। এবার আমি প্রশ্ন করছি, হিন্দুদের নিয়ে কথা হবে না কেন? এইটার উত্তর আমি কিছুটা বলছি, এবং মানুষ নিশ্চয়ই এটা জানে, তারা বুঝতে পারছে, সবাই আস্তে আস্তে সবকিছু বুঝতে পারছে। এবং আজকে যে ভোট ব্যাংকের রাজনীতি দিয়ে তৃণমূল কংগ্রেস শুরু করেছিল, সেটাই তাদের কাছে আজকে বুমেরাং হয়ে এসে ফিরে আসছে, এবং মানুষ বুঝে গেছে যে এই সরকার আর চলবে না, দুর্নীতিগ্রস্ত ঘুম ধরা পচে যাওয়া সরকার আর চলবে না। যার জন্য মানুষ এখন চাইছেই যে এমন একটা দলকে ভরসা করতে, যে দল আমাদের সব রকমের সুবিধা দেবে, আমাদের কোনোভাবে কোনো কিছু থেকে বঞ্চিত করবে না। সেই জন্য সবাই চোখ বুঝে 26-এ বিজেপিকেই ভোট দেবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো শিল্প আনার জন্য তিনি বিদেশ গেছেন, প্রত্যেক বছর বিজনেস সামিট হয়, এবং সম্প্রতি তিনি আবারও গেছেন, এখনো তিনি বাংলায় নেই, তিনি বিদেশ সফরে গেছেন, লন্ডনে গেছেন। আমি তোমাকেই জিজ্ঞেস করছি, আমাকে তুমি বলো, 13 বছরে তুমি কটা শিল্প দেখেছো পশ্চিমবঙ্গে হচ্ছে? 51টা শিল্পের, মানে 51টা উনি কর্মবিনিয়োগের কেন্দ্রকে বন্ধ করেছেন, 51টা। ক্যান ইউ বিলিভ ইট? আজকে টাটাকে ঘাড় ধাক্কা দিয়ে গুজরাটে বার করে দিয়েছিল, যে জিনিসটা সিপিএম করেছিল। আজকে 80 শতকে যখন আইটি হাব পশ্চিমবঙ্গে আসার কথা হয়েছিল, তখন সব কটা ইনভেস্টারকে জ্যোতিবাবু হাত ধরে বার করে দিয়েছিলেন। আজকে যার জন্য ব্যাঙ্গালোর হয়ে উঠেছে হেড অফ দ্য আইটি ডিপার্টমেন্ট। মানে কিন্তু তারা দাবি করে সেক্টর 5টা তো বামেদের আমলেই বানানো, এবং বামেরাই বানিয়ে দিয়ে গেছে, তো সেক্টর 5 রমরম করে চলছে, এটা বামেদের দাবি। রমরম করে চলছে, তুমি ব্যাঙ্গালোর যাও, তুমি ফিরে তাকাতে পারবে না, আসতে ইচ্ছে করবে না। আজকে এর সেক্টর 5-এর মানে 10 গুণ ডাবল হতে পারতো যদি আজকে সেই জিনিসটা না করতো। মানুষকে অশিক্ষিত বানিয়ে রাখার যে প্রবণতা, সেটা তো বামফ্রন্টের শিরায় শিরায়, রন্ধে রন্ধে। ক্লাস 4 অব্দি ইংলিশ ছিল না, আমরা যখন পড়াশোনা করেছি তখন ক্লাস 4 অব্দি আমরা ইংলিশ পড়িনি, আমাদের বাড়িতে ধরে পড়ানো হতো। আজকে অশিক্ষা নিয়ে এসো, মানুষকে শিক্ষিত হতে দেবো না মনোভাবটা তো আজকে বামফ্রন্ট সরকার থেকে চলে আসছে। আর তাতে আরো সেই তোমার আগুনে ঘি দেওয়ার মতো আরো তাতে করা হয়েছে। মুখ্যমন্ত্রী তো অক্সফোর্ডে আমন্ত্রণ পাচ্ছে না, ওটা ভুল ধারণা, ওটা অক্সফোর্ডে আমন্ত্রণ নয়, ওটা একটা ব্যাপার আছে, ওর মধ্যে একটা অন্য কলেজ এরকম কিছু একটা ব্যাপার আছে, ওটা অন্য প্রসঙ্গ, ওটা অক্সফোর্ডে ভাষণের ব্যাপারটা নয়। এটা নিয়ে একটা জানি ওরা একটা বিশাল ফুটেজ খাচ্ছে, কিন্তু ওটা অক্সফোর্ডের ভাষণ একেবারেই না। তবে আমি শিল্পের কথা যেহেতু বললে দীপানি, তোমাকে বলো, তুমি 13 বছরে কটা শিল্প দেখেছো, কটা মানে কারখানা হয়েছে? যে শালবনির কারখানা হয়েছে এখনো, প্রত্যেক দিন নাকি সেখানে সৌরভ গাঙ্গুলি লোহার রড বানাচ্ছেন প্রত্যেক দিন।
কিছুই আমরা চোখে দেখতে পাই না। ফিতে প্রচুর কাটা দেখে জানি, ফিতে কাটতে ওরা ওস্তাদ, ওরা মৌস্বাক্ষর হয় প্রচুর, ওরা ফিতে কাটে, ওরা ভোট কাটে, ওরা কাটমানি নেয়, ওরা সমস্ত এইসবই করে। এইগুলো এই কাটাকাটি খেলাতেই তো তৃণমূল আজকে ছন্দে নেচে উঠেছে। এখনো অভয়া মামলা কিন্তু চলছে এবং অভয়া বিচার পেল না, কোনোদিন বিচার পাবে না, কারণ সমস্ত তথ্য নষ্ট করা হয়েছে। মানে আই এম সরি টু সে দিস, কি কোনোদিন বিচার পাবে না, কারণ একেবারেই এটা কাম্য নয়। বাট এটাও দেখতে হবে যেভাবে মানে প্রমাণ লোপাট করা হয়েছে, বিনীত গোয়েলকে কেন জেরা করা হচ্ছে না, বিনীত গোয়েলের কল লিস্ট কেন ট্র্যাপ করা হচ্ছে না সেই তারিখের আর কি, এইগুলো। এবং এই প্রশ্ন চিহ্ন মৌমিতা, তাহলে তো সিবিআই এর উপরে পড়ছে। সিবিআই তো সেন্ট্রাল এজেন্সি, তাহলে সিবিআই এর ইনভেস্টিগেশন নিয়ে তো প্রশ্ন উঠছে যে কেন করছে না, কারণ তদন্তভার পুরোটাই সিবিআই এর হাতে। না, এখানে একটা বিষয় দেখতে হবে, আজকে যখন অন ডিউটি অফিসার রয়েছেন সেখানে তাদেরকেও একটু ভাবতে হচ্ছে, কারণ বিনীত গোয়েলের এগেনস্টে কিন্তু কোনো রকম সেরকম কিছু প্রুফ সিবিআই এর হাতে নেই। সেই জন্যই আমি বারবার বলছি প্রমাণটাকে এমন করে ট্যাম্পার করা হয়েছে যেখানে তুমি চাইলেও বিনীত গোয়েলের এগেনস্টে কোনো প্রুফ পাবে না। সেই প্রমাণটাকে ট্যাম্পার করে দেওয়া হয়েছে বলেই বিনীত গোয়েলকে কিন্তু কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদও করা হয়নি, কিছু না। তাকে জিজ্ঞাসা করবে তাকে তারা গ্রাউন্ডে করতে হবে, এভরিথিং হ্যাজ এ লিগাল প্রসিজার, রাইট? সিবিআই কেন্দ্রীয় সরকারের মানে কেন্দ্রীয় সরকার তাকে অ্যাপয়েন্ট করে, এটা বুঝতে হবে। সিবিআই কিন্তু কেন্দ্রীয় সরকার তৈরি করা কোনো রকম কোনো সংগঠন নয়, এটা মানে কেন্দ্রীয় সরকারকে অ্যাপয়েন্ট করে। মানে আজকে তুমি আমি চাইলেই আমরা সিবিআই অ্যাপয়েন্ট করতে পারবো না, স্টেট সেখানে পারমিশন দেবে সেন্ট্রালকে, সেন্ট্রাল দেন ওদেরকে কল করবে। এটা তো পুরোটাই হাইকোর্টের, কোর্টের নির্দেশে হচ্ছে, কোর্ট ডাইরেক্ট নির্দেশ দিয়েছে এই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে। দেখো একটা কথা, আজকে যদি তোমার এগেইনস্টে কোনো রকম কোনো এভিডেন্স আমার কাছে না থাকে, আমি কিসের ভিত্তিতে তোমাকে কল করে জিজ্ঞাসাবাদ করব সেইটাও তো বুঝতে হবে। এবং আজকে ওইটাই তো আমি বলছি যে প্রথম হিন্দুদের নিয়ে কথা বলেছে কটা সরকার, 47 সালে দেশ স্বাধীন হয়েছে, এখনো অব্দি যদি দেখো হিন্দুদের নিয়ে একটা সরকার কথা বলেনি। সরকার কথা বলেছে হিন্দুদের নিয়ে, কখন বলেছে? ভোট ব্যাংকের জন্য। ভোট ব্যাংকের জন্য সরকার বারবার হিন্দুদের নিয়ে কথা বলেছেন। রাজীব গান্ধী শিলান্যাস, সোনিয়া গান্ধী মন্দিরে গিয়ে তিলক কেটে এসছেন, রাহুল গান্ধী নিজেকে জেনুইন হিন্দু বলে দাবি করেছেন, সেটা সম্পূর্ণ ভোট ব্যাংকের তাগিদে। এছাড়া কিন্তু আর কোনো রকম হিন্দুদের সমন্বিত করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সংখ্যালঘু ভোট ব্যাংকের কাজে লাগানোর জন্য বারংবার হিন্দুদের অবহেলা করেছেন। একটা সরকার কিন্তু হিন্দুদের হয়ে কথা বলেনি। কেন? হিন্দুদের উন্নয়নের দরকার নেই, তাদের ছেলে মেয়েদের শিক্ষার প্রসারের দরকার নেই, তাদের কোনো রকম কোনো সরকারি হেল্পের দরকার হয় না, তাদের নিরাপত্তার প্রয়োজন হয় না, তাদের দুবেলা দুমুঠো ভালোভাবে উইদাউট টেনশন খাবার দাবারের দরকার হয় না, তাদেরকে নিরাপদভাবে বাড়ি ফেরার দরকার হয় না হিন্দু মেয়েদের রাত্রিবেলা। সেই কথা কটা সরকার ভেবেছে? যতবার আমরা ভোট দিয়ে সরকারকে নিয়ে এসেছি, কখনো মানুষজন তৃণমূলকে নিয়ে এসছেন, কখনো সিপিএম কে নিয়ে এসছেন, তার আগে ছিল কংগ্রেস, মানে আমি অল ইন্ডিয়া এতে বলছি। তো কটা সরকার এই কথা বলেছে? আর আজকে বারবার দেখা যায় হিন্দুত্বের কথা বললেই তখন মানুষের মুখে সে তোতা পাখির মতো সবাই ধর্মনিরপেক্ষতার যুগ বলে সে গায়ে হেলিয়ে বসে থাকে, এবং মানুষজন ধর্মনিরপেক্ষতার নিরিখেই তো দেশটা ভাগ হয়েছিল। বারবার কংগ্রেস কিন্তু এই ইস্যুটাকেই বারবার তুলে ধরে। তাহলে ধর্মনিরপেক্ষতার নিরিখেই যদি দেশ ভাগ হয়ে থাকে, তাহলে কংগ্রেসের ভোটের আগে, ওটা আমি সালটা মনে করতে পারছি না, রাজীব গান্ধী কেন বাবরি মসজিদের দরজা খুলে দিয়েছিলেন তখন? রাজীব গান্ধী তো সেটা তাহলে উচিত হয়নি, সেটা কি ধর্মের রাজনীতি ছিল না? কিন্তু হিন্দুদের জন্য উনি কটা কাজ করেছেন? এই যে ধর্মীয় সমীকরণের খেলা যেটা চলছে না দীপান্বিতা, এর থেকে এরা বেরোতে পারে না। যার জন্য বিজেপি আজকে হিন্দুত্বকে রক্ষা করার চেষ্টা করছে। মানে কি, সেই ধর্ম মানে ওই সেই কালী পুজো করো, সবাইকে জোর করছে তোমরা কালী পুজো করো, তোমরা রথযাত্রায় রথ টানো, তোমরা কীর্তন সংকীর্তন করো, সেটা কিন্তু বলছে না। আজকে বিজেপি যেটা করছে সেটা হচ্ছে তারা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্যকে বাঁচানোর চেষ্টা করছে। এবং আমাদের এই পুজো, আচ্ছা এই সব মানে ধর্মীয় মেরুকরণ, এগুলো আমাদের ভারতবর্ষের মানে কি বলবো, ভারতবর্ষের মাটিটাই সেটা দিয়ে তৈরি হয়েছে, ধর্মের জায়গা। যার জন্য কুম্ভ মেলাতে স্টিভ জবের ওয়াইফ অব্দি চলে এসেছিলেন এখানে। আজকে বিদেশ থেকে, দেশ বিদেশ থেকে বহু মানুষ কেন এসেছেন? হিন্দু ধর্মের প্রতি কেন তারা আসক্ত হচ্ছেন? কারণ এই ধর্মটা হচ্ছে বিশ্বের সব থেকে পুরনো একটা ধর্ম। এবং কিন্তু এই কুম্ভ মেলাকেই তো মৃত্যু কুম্ভ বললেন মুখ্যমন্ত্রী। সব কথা আর বললো না, ওসব কথা বললে বলবো এরা হচ্ছে সেই কুম্ভকর্ণের ঘুমের মতো ব্যাপার। এদের মাঝে মধ্যেই কুম্ভকর্ণের ঘুম থেকে এরা সেই জেগে কি হলো বাঁচাও বাঁচাও, গেল রব তোলে। এদের সেগুলো কোনো ব্যাপার নয়। আসলে যেটা হচ্ছে যে কথা হচ্ছে, এরা যদি এতই প্রশ্ন তোলে তাহলে রচনা ব্যানার্জি কি করছিলেন কুম্ভ মেলাতে? কি আমরা কি ওনার ক্লোন বা কোনো কপিকে দেখেছি? সেটা তো নয়, উনি তো নিজেও গেছিলেন। রচনা ব্যানার্জি ওখানে ওদের যে সাংসদ তৃণমূলের, কাঞ্চন গেছে, হ্যাঁ সবাই গেছে, বিধায়ক গেছে।
এবার কথাটা হচ্ছে যে ওইভাবে তো মানে হয় না, যে আজকে দেখো মানুষ যাবে, আজকে তৃণমূলের লোকেরাও বুঝতে পারছে যে আলটিমেটলি না, দেখো একটা কথা, আজকে যদি সংখ্যালঘু সম্প্রদায় যদি এখানে বেড়ে যায়, বারবার যদি হয়, বাংলাদেশের মতো অবস্থা হবে দীপান্বিতা, হাত ধরে টেনে নিয়ে গিয়ে দর্শন করে মাঠে ঘাটে ফেলে রেখে দেবে। এই যে বাড়িতে আজকে বসে আছি, 50 বছর বাদে এই বাড়ির জমি খুঁজে পাবো না, অধিগ্রহণ করে নেবে, বাড়ি বলবে যাও বাড়ি ছেড়ে চলে যাও, 1 লাখ 2 লাখ টাকায় তোমাকে বাড়ি বিক্রি করে দিয়ে চলে যেতে হবে। এবং সেটা শুধু আমাদের নয়, দেখো আজকে তৃণমূলের যারা নেতা মন্ত্রী তারা তো সাধারণ মানুষের পর্যায়ে পড়ে, তাদের তো 4টে ডানা 4টে হাত 10টা মাথা তো নেই। হ্যাঁ, মানে 10টা মাথা আছে কিনা সেটা অবশ্য মানে ভাববার বিষয়, থাকলেও থাকতে পারে, সবার নয়, কিছু কিছু মন্ত্রীদের। কথাটা হচ্ছে তাদেরও তো মাঠে ঘাটে গিয়ে বসে থাকতে হবে, তাদেরকে যে না বাবা তোমরা তৃণমূল করতে, তোমরা তৃণমূলের বিধায়ক বিধায়িকা বা এমপি, সেভাবে তো তাদেরকে ছাড় দেবে না। জেলা থেকে শুরু করে শহর বিভিন্ন জায়গায়, মানে তুমি যদি একটু খোঁজ করো, প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো এই ধরনের ধর্ষণের ঘটনা, মলেস্টেশনের ঘটনা ঘটছে পশ্চিমবাংলায়। সেখানে দাঁড়িয়ে বাড়িতে মেয়েদের কাজ করতে দেওয়ার যে লাইসেন্সটা সরকারের তরফ থেকে করা হচ্ছে, সেটা কতটা জাস্টিফাইড? মানে আমাদের পশ্চিমবাংলায় কি কর্মসংস্থানের জায়গাটা এখানে এসে দাঁড়িয়েছে যেখানে মহিলাদের বাড়িতে কাজ করতে হবে? বহুদিন আগে জ্যোতিবাবু একটা কথা বলেছিলেন, মনে আছে? সরকার যদি চায় দাঙ্গা হবে। ঠিক সেরকমই, সরকার যদি চায় তাহলে মেয়েদেরও এইভাবে ভুগতে হবে। কারণ আজকে মেয়েরা তো গিয়ে বলেনি যে আমাদের আপনি বাড়ি কাজ দিন বা আমাদের আপনি নাইট ডিউটি এমন জায়গায় দিন যেখানে আমরা ইনসিকিউর। সেই দায়িত্ব তো সরকার নিয়েছে। যেখানে হাসপাতালে নাইট ডিউটি নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন রাত 9টার পর, তাহলে সেখানে বাড়ি কি করে সুরক্ষিত? আমি এবার মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করব, আপনি যখন বাড়ির মহিলাদের চাকরি দেওয়ার কথা ভাবছেন, খুব ভালো কথা, আপনি বহু কর্মসংস্থান করছেন, তাদের সিকিউরিটিটা দিতে পারবেন তো? তাদের জন্য সিসিটিভি ক্যামেরা ফুটেজটা দিতে পারবেন, মানে ক্যামেরাটা সেট করতে পারবেন তো? তারপরে কোনো অঘটন ঘটলে সময় মতো সেই সিসিটিভি থেকে ফুটেজটা পাওয়া যাবে তো? এবং সমস্ত পুলিশ প্রশাসন যখন থাকবে তারা দায়িত্ব নেবে তো? তারা তখন অভিযোগ নিয়ে তখন কোনো অসভ্যতা না করে কোনো মৃত্যু ঘটলে সেই বডি আটকে রাখবে না তো? তদন্তের জন্য সেই প্রপার সময়টা দেওয়া হবে তো? এইটা আমারও প্রশ্ন থাকলো হচ্ছে সুপ্রিমোর কাছে এবং যারা এই ডিসিশন নিয়েছে তাদের কাছে, কারণ আমাদের সিকিউরিটি তো আমাদেরও ভাবতে হবে না? একদম শেষ প্রশ্ন, 26 আসন্ন এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু তারা এই ভোটের জন্য তাদের যা পরিকল্পনা তারা ইতিমধ্যেই মাঠে নেমেছে। এই যে হিন্দুত্বকে এক করতে হবে, তোমার কি মনে হয় যে, কারণ আমাদের হিন্দুত্বের মধ্যেও কিন্তু কিছু সংখ্যক সেকুলারিজম আছে, মানে তারা সেকুলার পন্থী বা সেকুলারিজমে বিশ্বাস করে, পুরো সমগ্র যারা হিন্দু সেই হিন্দুকে কি একত্রিত করা যাবে? যেহেতু হিন্দু নিয়ে তুমি রিসার্চ করছো, তোমার কি মনে হয়? সেকুলার কিছু হিন্দুদের মধ্যে তারা, আমি বলবো তোমাদের চাইলে আমি ডাইরেক্ট বলছি, দে আর জাস্ট ফ্লড, ভণ্ড বলছো, ভণ্ড। সেকুলারিজম ওইরকম ভাবে হয় না। বেশিরভাগ লোকজন না, আমি তোমায় বলছি একটা মানে সেই বলতে হয় বলছি যে আরে বাবা চলো ভাই আমি সেকুলার, এটা বিশাল ব্যাপার, আদপেই এরা মানে বোঝে না। ঠিক যেরকম আমি ছোট একটা ঘটনা বলি, যাদবপুরে এই যে এত মানে মাওবাদী মনস্ক স্টুডেন্ট, তোমার কি মনে হয় এরা সবাই একদম মার্কস লেনিন, হ্যাঁ এদের একদম বিশাল ভক্ত বা এদের সম্পর্কে সবকিছু জেনে কথা বলে? এদের পুরো ব্রেন ওয়াশ করা হয়, যেটা ওয়াশ করা হয় ওদের মুখ দিয়ে, ওদের মাথায় ঢোকানো হয়, মুখ দিয়ে কথা বেরোয়, মাদ্রাসার মতো যেরকম ব্রেন ওয়াশ করা হয়। এইবার কথা হচ্ছে, আজকে কি সরকার রাজনীতি করতে ভুলে গেছে, গঠনমূলক রাজনীতি? আমি এটা প্রশ্ন করতে চাই। তাহলে ভুলে যদি কেউ না যায়, তাহলে বারবার ধরে কেন বিরোধী পক্ষকে শিখণ্ডি খাড়া করিয়ে দেওয়া হয়? যেরকম করছিলাম যে একজন বিধায়ক এবং একজন পুরসভার কোনো একটা পদের লোকের নাম, দুটোর নাম আজকে এরা বলেছে, মানে অভয়ের মা বাবার মুখ থেকে বেরিয়েছে এতদিন পরে। তারা চাপ দিয়েছিলেন, বলেছিলেন যাতে 4 দিন ধরে কোনো রকম কোনো নাম যাতে না কোনো মুখ যেন না খোলেন তারা। এই তো অবস্থা পশ্চিমবঙ্গে। শুধু তাই নয়, ওই সমসাময়িক একটি ঘটনা যেটা মেইন স্ট্রিম মিডিয়া কভার করেনি, হ্যাঁ যেটা আমরা পড়েছি শুধু কাগজে, সেটা হচ্ছে একটি ছোট বাচ্চা, তাকে স্কুল বাস থেকে সে নেবে বাড়ি আসছিল, হ্যাঁ, এবং সেটাও ওই দিকটা করে, ওই বারাসাতের দিকেই কোথাও একটা, আমার জায়গার নামটা সত্যি বলছি মনে পড়ছে না। ওই বাচ্চাটাকে মানে সিভিক ভলেন্টিয়ারদের হাতে পড়ে কিছু একটা অশান্তি হয় এবং বাচ্চাটা ওখানে মারা যায়। পুলিশ বাচ্চাকে বাবা মাকে খবর দিয়েছে, তাকে যখন হাসপাতালে নিয়ে গেছে, কত বয়স হবে ছেলেটি? বোধহয় 13-14 বছর বয়স হবে, কি আরো হয়তো ছোট 11-12 বছর বয়স হবে। বাচ্চার মা বাবাকে তার বডি অব্দি দেখতে দেয়নি, উল্টে যখন তার বাবা হাতে পায়ে ধরে কাঁদছিল পুলিশের, তাকে রীতিমতো সেই লাঠি দিয়ে পিটিয়েছে। মানে এটা অভয়াদের ক্ষেত্রেও হয়েছিল যে বডি আটকে রেখে দিয়েছিল, পুলিশ তাকে করতে দেবে না, মানে তাড়াহুড়ো করছে, যত তাড়াতাড়ি তাকে শ্মশানে গিয়ে ছিটিয়ে তুলে দাও, দিয়ে তাকে সব জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, শেষ করে দাও, যাতে প্রমাণটা একদম তার মানে বডি অব্দি রাখতে দেয়নি তাকে। এটা মা বাবার একটা অধিকারের মধ্যে পড়ে যে আমার ছেলে মেয়ে মারা গেছে, আমি তাদের বডি রাখবো কি বেঁচে দেবো কি করবো সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। সেই জায়গায় কার হাত থাকতে পারে, কার এত সাহস, এত স্পর্ধা? একটা কথা জানো তো, আজকে
অভিভাবক যদি স্ট্রিক্ট থাকে না, সন্তান দুর্নীতিগ্রস্ত হতে পারে না। কাজে সরকার যখন স্ট্রিক্ট নয়, সরকারের কর্মীরা কি করে দুর্নীতিগ্রস্ত কেন হবে না আমাকে বোঝাও। কাজেই আমরা সবাই কম বেশি দুর্নীতির শিকার। মমিতা, শিল্প নেই আমরা আলোচনা করলাম এবং তুমিও বললে সত্যি 13 বছর ধরে কোনো সেভাবে দেখতে গেলে কোনো শিল্প নেই, কিন্তু মুখ্যমন্ত্রী নতুন একটা আইন মানে অ্যামেন্ডমেন্ট নতুন করেছে, সেটা হচ্ছে লিকার। আমরা জানি লিকার নিয়ে বার এবং যে অ্যালকোহল, হ্যাঁ অ্যালকোহল এবং যে বারগুলো আছে কলকাতায়, সেখানে রাতেও মহিলারা কাজ করতে পারবে। তাহলে কিছুদিন আগে এই মহিলাই বলেছিল, মানে এই মুখ্যমন্ত্রী বলেছিল যে রাত 9টার পর মহিলাদের বাইরে বেরোনোটা খুব একটা সুরক্ষিত নয়, যখন অভয়া কোট আনকোট অভয়ার ঘটনাটা যখন চলছিল। আবার এই মুখ্যমন্ত্রীর সরকারই অ্যামেন্ডমেন্ট করলো যে বাড়িতে মহিলারা কাজ করবে রাত্রিবেলায়। এই বিষয়টা নিয়ে কি বলবে? কারণ মহিলারা রাত্রিবেলা বাড়িতে কাজ করে, মানে এটা একটা কর্মসংস্থানের জায়গা করছে সরকার, কি বলবে? হ্যাঁ, মানে এটা খুবই শকিং। আমি ওই জন্য একটু চুপ করে গেলাম, এটা ভাবতেই কেমন একটা অস্বাভাবিক লাগছে। দেখো, আমি ওনাকে কখনোই অসম্মান করবো না, কারণ আফটার উনি আমার থেকে অনেক সিনিয়র। কারণ আমার মা বাবার এটা শিক্ষা যে বড়দের অসম্মান করবে না। উনি তো মুখ্যমন্ত্রী, উনি তোমারও মুখ্যমন্ত্রী, উনি আমারও মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিরোধিতা আছে, রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু একটা কথা আমি তোমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে ওনাকে আমি রিকোয়েস্ট করবো যে ম্যাম, আপনি মানে স্টেটমেন্ট দিচ্ছেন খুব ভালো কথা, কিন্তু মেয়েদের সুরক্ষার কথা একটু ভাবুন। আফটারঅল আপনি তো নিজেও একজন মুখ্যমন্ত্রী, আপনি তো একজন মহিলা। আজকে আপনার কাছে 10টা বডিগার্ড আছে, আপনাকে তারা রক্ষা করবে, কিন্তু আমাদের সাধারণ মানুষদের, সাধারণ মেয়েদের কে রক্ষা করবে? সেই রক্ষার ভারটা আমরা আপনার হাতে তুলে দিয়েছি। হতে পারে আপনি আজকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, আমাদের রাজনৈতিক মতভেদ ভাত আলাদা থাকতেই পারে, কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মেয়েদের একটা মানে মদের বাড়িতে নাইট ডিউটি করতে দেওয়া মানে আরো 4-5টা আরজি করের ঘটনা যে কোনো দিন যে কোনো মুহূর্তে হতে পারে। তাতে কিন্তু মুখ্যমন্ত্রীর দোষ থাকবে না। মুখ্যমন্ত্রী কখনো কাউকে বলে দেন না যে যাও ধরে রেপ করো। কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এরকম কথা বলেন না। সমস্যাটা কি হয়? মানুষের বিকৃত মানসিকতা। কিন্তু আজকে যখন একটা মহিলা মদের দোকানে গিয়ে রাত্রিবেলায় বা বাড়ি গিয়ে কাজ করবে, তখন দেখো একটা অ্যালকোহলিক অবস্থায় মানুষের মাথা ঠিক থাকে না। মাতলামি করে যদি একটা কোনো অঘটন ঘটে যায়, তার দায়টা কে নেবে? সেই পরিবারটাকেই তো ভুগতে হবে। এবং এর আগেও সুপ্রিমো কমেন্ট করেছিলেন যে আমি 10 লাখ টাকা দেবো পরিবারকে, যেটা উনি কয়েকদিন পরে প্রেস কনফারেন্সে বলেছিলেন। আমি তো এমন কোনো কথা বলিনি। কাজে এটা কিন্তু একটা বাক্য পরিবর্তন করার আমরা ইতিহাস জানি, এবং বিজেপি মনোভাবাপন্ন এবং কেউ তৃণমূল মনোভাবাপন্ন। কাজেই তাদেরকে যদি কনভিন্সটা করা যেতে পারে যে তৃণমূল তোমাদের কিভাবে কিভাবে ক্ষতি করছে, এবং শুধু কনভিন্স নয়, আজকে মানুষ জানে, মানুষ নিজের চোখে দেখছে যে আজকে ধরো না, মানে আমাদের প্রত্যেকের ফ্যামিলি থেকে কিছু না হলে অ্যাভারেজ একজন কি দুজন করে লোক বা বাড়ির ছেলেপুলেরা বা মেয়েরা বাইরে কাজ করতে চলে গেছে। হয়তো মা বাবা অসুস্থ, তাকে টাকা ইনকাম করতেই হবে, কিন্তু সে উচ্চশিক্ষিত, তার চপমুড়ি ভাজতে বসবে না রাস্তার ধারে, তার দিদি তো চপ শিল্প বলেই খালাস। আজকে মানে খুব উচ্চশিক্ষিত, যে ধরো একটা MBA পাস বা একটা ইঞ্জিনিয়ারিং করেছে, বা একটা হয়তো কি বলবো ডক্টরটা অতটাই করবো না, কারণ ডক্টরদের তাও অনেক সুবিধা দেওয়া হয়, বা ধরো যে কোনো মানে শিল্পের এতে, তাদের কি তখন করা যাবে? মানে তাদের কি বলবো, অবশ্যই তাদের পক্ষে তো চপ ভাজাটা সম্ভব নয়। হ্যাঁ, সেটা সম্ভব নয়, এবং তখন তাদের বাইরে যেহেতু শিল্প বা কোনো বড় কোম্পানি আসে না, সেহেতু বাইরে চলে যেতে হচ্ছে বাধ্য হয়ে। হ্যাঁ, বাধ্য হয়ে তখন বাইরে চলে যেতে হচ্ছে, এবং যার জন্য হিন্দুরাও এখন বুঝতে শিখে গেছে, তারা বুঝে যাচ্ছে। তো আমার দৃঢ় বিশ্বাস পরিবর্তন আসবে 26-এ, এবং আমরা সবাই আশা করবো যেন এমন একটা সরকার আসুক, যে সরকারই আসুক না কেন, সেটা তৃণমূলই আসুক বা বিজেপি আসুক, যেই আবার তৃণমূল যদি ঘুরে আসে, তাহলে মানে মোট কথা গঠনমূলক রাজনীতি চাই আমাদের, এবং মানুষের জন্য ভাবতে হবে, হিন্দুদের জন্য ভাবতে হবে। সে যে সরকারই আসুক না কেন, সবকিছু শুধু একটা কমিউনিটি ভোট ব্যাংকের দিকে ঠেলে দিয়ে শুধু তাদের জন্য করে যাবো, আরেকটা কমিউনিটি অবহেলিত হবে, এটা চলবে না। সুন্দর সমাজ চাই, সবাইকে সমান সুবিধা দিতে হবে, যাতে সবাই সমানভাবে বাঁচার অধিকার, প্রত্যেকটা মানুষ কিন্তু জন্মায় সমানভাবে বাঁচার অধিকার নিয়ে, সেই অধিকারটা সবাইকে ফিরিয়ে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ মমিতা, তো ব্যস্ততার মধ্যে সময় দিলে। নমস্কার। থ্যাংক ইউ।